আসসালামু আলাইকুম এনটিভি দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি বাংলাদেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে বলা হয় বিকেএসপি, অর্থাৎ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। সে প্রতিষ্ঠানের সম্মানিত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলাম। বিশ্ব ইসলাম এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত। 5 আগস্টের পরে একটা অন্যরকম প্রেক্ষাপটে আপনি বিকেএসপির দায়িত্ব নিয়েছেন, আপনাকে অভিনন্দন। বিকেএসপি নিয়ে আপনার পরিকল্পনা কি? বিকেএসপিতে আমি চাই যে আমাদের খেলোয়াড়রা যেন দুটো টার্গেট নিয়ে আমরা তাদেরকে ট্রেন করছি। একটা হচ্ছে তারা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসুক, খুব ভালো মানের খেলোয়াড় হোক। আর দ্বিতীয়টা যেটি হচ্ছে যে খেলোয়াড় হওয়ার সাথে সাথে তারা যেন পড়াশোনা করে একজন শিক্ষিত ভালো খেলোয়াড় হতে পারে। ইসলাম সম্পর্কে কিছু কথা বলে রাখা ভালো। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর 28 নং কোর্সের একজন ক্যাডেট ছিলেন। এই বাইরে তিনি গাজীপুরের সন্তান, পড়েছেন মির্জাপুর ক্যাডেট কলেজে। মিস্টার ইসলাম, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান তো সাভারে একটা মাদার প্রতিষ্ঠান, আরো 7টি আঞ্চলিক কেন্দ্র আছে। তো এখন পর্যন্ত বিকেএসপির সাফল্যের যে সুযোগটা আমরা দেখতে পাই, প্রায় 180 জন জাতীয় পর্যায়ে সে খেলোয়াড় আমাদেরকে উপহার দিয়েছে। কিন্তু আমাদের এখন যেমন এই মুহূর্তে প্রায় 1400 শিক্ষার্থী এখানে পড়ছে, অধ্যয়ন করছে, খেলাধুলার চর্চা করছে। আপনার কাছে কি মনে হয়, মানে আমাদের দুর্বলতা কোথায় ছিল? এরকম একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে 86 সালের প্রতিষ্ঠার পরে এই দীর্ঘদিনে 200-ও কম যে আমরা খেলোয়াড় পেলাম। আর আন্তর্জাতিক খেলায় তো আমাদের অবস্থান, বিশেষ করে ক্রিকেট ছাড়া অন্যগুলোর কথা নাই বলা। যেটা মনে করি যে আমিও যে আটটি বিকেএসপি রিজিওনাল সেন্টার থাকা সত্ত্বেও এর চেয়ে আরো অনেক বেশি সাফল্য হচ্ছে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে। অবশ্যই এটা আমিও স্বীকার করি, কিন্তু সম্ভবত কোনো এক জায়গাতে ছন্দপতন হয়েছে। আমি ডিজি হিসেবে জয়েন করার পর আমি এই বিকেএসপিতে বর্তমানে 21টি বিভিন্ন ডিসিপ্লিনের খেলা রয়েছে। প্রত্যেকটি ডিপার্টমেন্টের সাথে আলাদাভাবে বসি যে সাফল্য না আসার কারণটা কি। তখন যে জিনিসটা আমি আইডেন্টিফাই করি যে বিগত বেশ অনেকগুলি বছর অধিকাংশ ফেডারেশনগুলির মাধ্যমে টুর্নামেন্ট হতো না। এবং আমি যেমনি একইভাবে বিকেএসপি ডিজি হিসাবে আবার আমি যে ক্রীড়াঙ্গনের যে সার্চ কমিটি তৈরি হয়েছে সেটার একজন মেম্বার। এবং সেখানে গিয়েও আমি দেখতে পাই যে অধিকাংশ ফেডারেশন খুব কম, এমন অনেক ফেডারেশন ছিল যে সারা বছরে 2-1টি, তাও বিভিন্ন দিবস ভিত্তিক যে টুর্নামেন্ট ছাড়া আর কোনো ধরনের টুর্নামেন্ট আয়োজন করতো না। এবং সেগুলি অধিকাংশ ছিল অনেকটাই শো অফ পর্যায়ে, এবং এর সাথে তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের কোনো সংযোগ ছিল না। এবং জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে কোনো টুর্নামেন্ট ছিল না, যার কারণে খেলোয়াড় তৈরি হয়নি। এবং খেলোয়াড় তৈরি না হওয়ার কারণে বিকেএসপি যখন বাৎসরিকভাবে প্রত্যেক বছর যখন এই 21টি ডিসিপ্লিনে বিভিন্ন খেলোয়াড় আমরা সংগ্রহ করি বিভাগে বিভাগে গিয়ে, যেহেতু বাইরে খেলা হয় না, কোয়ালিটি সম্পন্ন খেলোয়াড় এখানে আসতো না। এর সাথে ছিল ভীষণ রকম ভাবে বিভিন্ন রিকোয়েস্ট তদবিরের মাধ্যমে খেলোয়াড়। তো একটা জিনিস আমি মনে করি যে যে কোনো একটি মেশিনের যদি আমি ইনপুট হিসাবে র মেটেরিয়াল গুলি ভালো দিই তাহলে আউটপুটটা ভালো হবে। আর আমি র মেটেরিয়াল যদি ব্যাড প্রোডাক্ট দিই তাহলে আউটপুটটা কোনোভাবেই ভালো হওয়ার সম্ভাবনা নাই। তো 6 বছর ট্রেনিং সত্ত্বেও যদি ইনপুট গুলি যে প্লেয়ার্সের যে ইনিশিয়াল রিক্রুটমেন্ট সেগুলো যদি ভালো না হয়, 6 বছর ঘষা মাজা করে একটা পর্যায়ে পর্যন্ত হয়তো নেওয়া যায়, বাট জাতীয় পর্যায়ে খুব ভালো করার অথবা আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য নিয়ে আসার সম্ভাবনা একেবারেই ছিল না। যার জন্য আমি আসার পরে এই 2024 সালের ডিসেম্বর মাসে যে যখন আমরা সিলেকশন করি, আমাদের মেইন অবজেক্টটাই ছিল যে কোনো পরিমাণ তদবির, কোনো রিকোয়েস্ট, কোনো কিছুর মাধ্যমে আমরা কোনো খেলোয়াড় আমরা নিব না। যেটা আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা সবাইকে বারবার জানিয়ে দিয়েছি। এবং যে কোয়ালিটি সম্পন্ন খেলোয়াড় আমাদেরকে নিতে হবে, সেই অনুযায়ী অনেক এবছর প্রচুর পরিমাণ, অলমোস্ট 10,000 সারা দেশ থেকে এরা চেষ্টা করেছিল প্লেয়ার সিলেক্ট করার জন্য। সেখানে আমরা নিতে পেরেছি যে প্রায় 270-র মতো ফাইনালি, কারণ আমার এগুলো সবকিছু রিলেটেড টু বাজেট। তো আশা করি এর মধ্য দিয়ে যে নতুন প্লেয়ারদের সূচনা হলো,
ভালো রেজাল্ট পাওয়া যাবে। আমরা ট্রেন করে এদেরকে অবশ্যই ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবো। আর যেহেতু টুর্নামেন্ট এতদিন ধরে অনেক টুর্নামেন্ট অনেক ফেডারেশন হচ্ছিল না, আমরা নিজেরাই বিকেএসপি শুরু করেছি যে আমরা কারোর সাথে কারো করে মুখোমুখি না হয়ে আমরা নিজেরাই খেলার আয়োজন শুরু করলাম। আমরা নভেম্বর মাসে ফার্স্ট কি করলাম বিকেএসপি কাপ ফুটবল টুর্নামেন্ট। সেখান থেকে সারা দেশের 16টি ছেলেদের টিম, 16টি মেয়েদের টিম, বয়স ভিত্তিক 18 বছর আন্ডার 18 হিসেবে আমরা টুর্নামেন্ট আয়োজন করি। ব্যাপকভাবে সারা করে বিকেএসপি কাপ ফুটবল টুর্নামেন্ট। তার ফলশ্রুতিতে এরপরে আমরা বিকেএসপি কাপ ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক্স টুর্নামেন্ট সম্পন্ন করেছি, যেখানে বিদেশি দলগুলি পর্যন্ত এসেছিল। এর পরবর্তীতে আমরা জাস্ট লাস্ট উইকে টেনিস টুর্নামেন্ট শেষ করলাম। সারা দেশের প্রায় 120 জন টেনিস প্লেয়ার এখানে এসেছিল, জুনিয়র প্লেয়ার, এবং যারা বলেছে যে তারা বিকেএসপি তে এসে এই ধরনের, এবং তাদের প্যারেন্টসরা এসে যে এই ধরনের টুর্নামেন্ট তারা পেয়ে অত্যন্ত খুশি, এবং তারা মনে করে যে এই ধরনের টুর্নামেন্ট হলে ভালো হবে। এখন শুধু আমরা বিকেএসপি মেইন সেন্টার সাভারের মধ্যে না থেকে আগামী 10-11 তারিখে আমরা খুলনাতে আয়োজন করছি বিকেএসপি কাপ টেবিল টেনিস টুর্নামেন্ট। সেখানেও ব্যাপক সারা, প্রচন্ড রকম আগ্রহী প্লেয়ারের সব যারা অংশগ্রহণ করতে চাচ্ছে। এরপর ঈদের রোজার ঠিক আগে আগে আবার রাজশাহী বিকেএসপি থেকে আমরা এই করবো বিকেএসপি কাপ বক্সিং টুর্নামেন্ট। এরপর ঈদের পরে রয়েছে বিকেএসপি কাপ ইন্টারন্যাশনাল হকি টুর্নামেন্ট। তো আমরা এখন ফেডারেশন গুলি এবং কে কিভাবে কি করলো সেটার মধ্যে না গিয়ে বিকেএসপি আমরাই যেহেতু প্লেয়ার তৈরি করার সূতিকাগার একমাত্র এখান থেকে বাংলাদেশে, আমরা চেষ্টা করছি আমরা এই ধরনের টুর্নামেন্টের মাধ্যমে চতুর্দিকে ব্যাপক আলোড়ন জাগানো এবং সারা জাগানো। অবশ্যই ভালো রেজাল্টটা আমার মনে হয় আগামী 2-3 বছরের মধ্যেই দেশ দেখতে পাবে। 5 আগস্টের পর তো অনেক কিছুর একটা হিসেব বিকাশ হচ্ছে জাতীয় পর্যায়ে, কোথাও সে পত্র প্রকাশ হচ্ছে, কোথাও পৌরদিনের জঞ্জালগুলো কি কি ছিল সেগুলো বের হয়ে আসছে। আপনি কিরকম কোনো উদ্যোগ নিয়েছেন যে যেটা বলছিলেন তদবিরের প্রতি, এই সংখ্যাটা কেমন ছিল, এগুলো কি বের করার চেষ্টা করেছেন আপনি? এই সংখ্যার মধ্যে আমি যাইনি, কারণ আমি সামনের দিকে তাকাতে চাই। আমি দেখেছি যে লিস্টের মধ্যে কতজন তদবির, এখন যারা যে 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 জিনিসগুলি হয়ে গিয়েছে আমি তো আর ওই ছাত্রদেরকে তো আমি তো বের করে দিতে পারি সম্ভব না। তো পিছনে শিক্ষা নিয়ে সামনে যেন না আর ই করি, সেদিকেই আমার প্রচন্ড রকম লক্ষ্য। এটা হিসেব কি মানে আত্মপ্রত্যক্ত ছিল যে আমার এরকম একটা বিশেষায়িত একটা প্রতিষ্ঠানে এরকম যাদের প্রয়োজন নেই তাদেরকে ভর্তি করা হয়েছে? আমি আজকে না উঠলেও আশাবাদী হচ্ছি। বিকেএসপি সংস্কারের ব্যাপারে কিছু ভাবনা আছে? সংস্কারের ব্যাপারে অবশ্যই আমি একটি রোডম্যাপ তৈরি করেছি। আমি আমার কোচেসদের সাথে সবার সাথে আলোচনা করেছি যে, এবং বেশ কিছু বাইরের যারা লাইক চায়নার বেইজিং স্পোর্টস ইউনিভার্সিটি, আর বেশ কিছু যারা স্পোর্টস এর সাথে রিলেটেড যে সমস্ত প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদের সাথে গিয়ে দেখে এসেছি যে পৃথিবীতে স্পোর্টসটা এখন আর ইটস নট দি গেম অনলি ইন দি ফিল্ড। তারা এখন ইটস এ কম্বিনেশন অফ বোথ in the field as well as it's a combination with the science. তো বিজ্ঞানের মাধ্যমেও স্পোর্টসটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। স্পোর্ট এর জন্য বিকেএসপিতে একটি স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্ট রয়েছে, বাট এই ডিপার্টমেন্টটা অনেকদিন ধরে নামে আছে, বাট ধুকে ধুকে চলছে। আমার ইচ্ছা হচ্ছে, অলরেডি আমরা চাইনিজ একটা ইউনিভার্সিটির সাথে হয়েছে যে ওরা আমাদের স্পোর্টস ইউনিভার্সিটিটাকে রিস্ট্রাকচারিং এর ব্যাপারে ওরা এসে কাজ করবে। মোস্ট লাইকলি সামনেই এই জিনিসটা শুরু হবে, এবং তাহলে ইচ্ছা হচ্ছে গিয়ে কোচেসদেরকে নিয়ে স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্টটাকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনার উপরে তো অধিদপ্তর আছে, মন্ত্রণালয় আছে, কখনো মনে হয় মানে আমি আপনার একটা মতামত চাইছি যে অনেক সময় সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়, আরোপিত বিষয় আসলে থাকে, খবরদারি থাকে, আপনার কাছে কি মনে হয় যে এরকম প্রতিষ্ঠানটা কেমন চালানো উচিত? আমি আমার 5 মাস এক্সপিরিয়েন্স, আমি এখন পর্যন্ত কোনো ধরনের এই ধরনের সিচুয়েশন ফেস করিনি, এবং রেদার ওনারা খুবই সাপোর্টিভ, খুবই কোঅপারেটিভ। আমি এখন পর্যন্ত যতগুলি বিষয় নিয়ে মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছি প্রত্যেকটা ক্ষেত্রে ওনারা সর্বাত্মকভাবে চেষ্টা করেছেন যে বিকেএসপির পাশে থাকার জন্য। তারপর দেশের তো আসলে অ্যাসেট বলি সব তো আর আমাদের সব জায়গাতেই আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, অনেক লিমিটেশন রয়েছে, বাট আমি বলবো যে মন্ত্রণালয়ের সচিব মহোদয় থেকে শুরু করে ইভেন আমাদের যে ক্রীড়া উপদেষ্টা আছেন, আমি বেশ কয়েকবার স্যারের সাথেও কথা বলেছি যে আন্তরিকতার কোনো অভাব নেই, সব সর্বাত্মক ভাবে ওনারা আমাদেরকে হেল্প করার জন্য চেষ্টা করছে।
বলছিলেন যে মন্ত্রণালয়ের একটা খবরদারি নেই, কারণ একটা বিশেষ মুহূর্তে আপনি এখন দায়িত্ব পালন করছেন। তো আপনার কাছে মনে হয় যে আপনি একজন ডিজি হিসাবে পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে আপনি মিলিটারি পার্সোনাল হয়েও তদবিরগুলোকে আসলে মানে অ্যাভয়েড করার মতো কিনা, মানে করা যায় কিনা? দেশকে নিয়ে ভাবতে হলে সবসময় ভাবতে হবে যে আহ, যে গুণী, যে কোয়ালিফাইড, যে যোগ্যতা সম্পন্ন, প্রত্যেকটা ক্ষেত্রে তাকে অগ্রাধিকার দেওয়া। তাহলে সত্যিকারে এই 18 কোটি মানুষের এই দেশ বাংলাদেশ আমরা যে কোনো কিছুতে অসম্ভবকে সম্ভব করতে পারবো। এই হচ্ছে আমার ফিলিংস। একটা সময় অন্যান্য ডিসিপ্লিনে, বিশেষ করে খেলাধুলার অন্যান্য মানে ক্রিকেট ফুটবল ছাড়াও অন্যান্য মাধ্যমে বেশ সারা ছিল, কাবাডি বলেন, হকি বলেন। আপনার কাছে কি মনে হয় যে এগুলো প্রায় বিস্তৃতির পর্যায়ে চলে যাচ্ছে? ফুটবলটাও নির্ভুল, ক্রিকেটটাও খুব মানে দপ করে চলে তো আবার নিভে যায়, কি মনে হয় কি করা দরকার? ও যে টিম গেমের সাথে সাথে কিছু কিছু ইন্ডিভিজুয়াল গেম রয়েছে আমাদের, যেমন আর্চারি, শুটিং, জুডো, দেন টেনিস, টেবিল টেনিস, বক্সিং। এই বেশ যেই খেলাগুলি আমাদের ইন্ডিভিজুয়াল গেম, এগুলির দিকে নজর দেওয়া উচিত টিম গেমগুলির সাথে সাথে। যেমন আমরা সবাই জানি যে আর্চারিতে আমাদের সাগর নামে একটা ছেলে লাস্ট যে অলিম্পিক হলো সে জায়গায় সরাসরি সে ফাইনাল রাউন্ডে সে অংশগ্রহণ করেছিল। ওর বয়স তখন ছিল 17 বছর। 2028-এ যখন নেক্সট অলিম্পিকটা হচ্ছে, ওর বয়স তখন হবে 21 বছর 6 মাস। একটা প্লেয়ারের পিক টাইম ওই সময় দেশ, মানে যে কোনো স্পোর্টসে কোনো কিছু দেওয়ার জন্য। ও এই বছর ইন্টারমিডিয়েট পাশ করে চলে যাচ্ছে। ও রাজশাহীর একেবারেই একটি নিম্ন মধ্যবিত্ত না, তার চেয়েও একটা পরিবার থেকে উঠে আসা। রাজশাহীর ওর বাবা ছিল মোটর মেকানিক। বাবা মারা যায় ওর বয়স যখন 3 বছর। ওর মা একটা রাজশাহী উপশহরে একটা রাস্তার পাশে একটা টি স্টল চালায়। সেইখান থেকে ও কিন্তু আর্চারিতে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করেছে, সরাসরি অলিম্পিকে খেলে। তো ওর সহ আরেকটা ছেলে আমাদের আছে, আলিফ নাম। ওদের সাথে ওরা দুজনেই ইন্টার পাস করে চলে যাচ্ছে। ওদের দুজনের সাথে আমার কথা হয়েছে এরকম ভাবে যে আমি বিকেএসপি থেকে 2028 পর্যন্ত ওদেরকে ইন্টারমিডিয়েট পাস করার পরও আমি ছাড়তে চাই না, কারণ ইন্টারমিডিয়েট পাস করার পর আমার রাখার কোনো ইখতিয়ার নেই, কোনো রকম সুযোগ নেই এখানে। ওদের জন্য আমি স্পন্সর, যেমন সাগরের জন্য অলরেডি স্পন্সর পেয়ে গিয়েছি, যারা প্রতি মাসে ওর মাকে একটা সার্টেন অ্যামাউন্ট দেবে। এবং ও যদি এখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, গণ বিশ্ববিদ্যালয়, যে কোনো একটা ইউনিভার্সিটি ও ভর্তি হয়ে যায়, ও নেক্সট 2028 পর্যন্ত বিকেএসপি তে থাকবে। আমাদের দেশীয় কোচ, সাউথ কোরিয়ান কোচ, তাদের আন্ডারে ও ট্রেন হবে। ওর থাকা, খাওয়া, ট্রিটমেন্ট, এভরিথিং বিকেএসপি কভার করবে ওদের দুজনেরই। সাথে সাথে আমরা ওর প্যারেন্টসদেরকে একটা সার্টেন অ্যামাউন্ট দিতে চাই। সাগরটা আমি অলরেডি পেয়ে গিয়েছি, আলিফের জন্য আমি খুঁজছি। পয়সা কিন্তু, টাকা পয়সা খুব বেশি খরচ হবে না। 2028 পর্যন্ত আমি হিসাব করে দেখলাম যে অ্যারাউন্ড 15-16 লক্ষ টাকা অ্যারেঞ্জ করতে পারলেই আমি এই দুইটা প্লেয়ারকে 28 পর্যন্ত অলিম্পিকের জন্য রেডি করতে পারি। এবং আমার টার্গেট, আমাদের কোচ সহ আমাদের ফুল আর্চারি ডিপার্টমেন্টের স্বপ্ন 2028 সালে আর্চারিতে যদি আমরা সফল হয়ে ওদেরকে রেখে ট্রেন করতে, আমরা এই দেশকে মেডেল উপহার দিতে পারবো 2028। সেম উইথ দি শুটিং ফেডারেশন, 2-3টা প্লেয়ার রয়েছে যারা চলে যাবে, ওদের যদি আমি রাখতে পারি, আমি এই শুটিং এবং আর্চারিতে 2028 সালে, এটা আমার স্বপ্ন, আমি দৃঢ় প্রতিজ্ঞ। আমি একটা কিছু সারপ্রাইজ এজ এ ম্যাজিক টু দি কান্ট্রি দেখাতে চাই, বাট এর জন্য দরকার সবার সাপোর্ট এবং কিছু স্পন্সর। এবং এই অ্যামাউন্টটা যেটা বললাম যে একটা প্লেয়ারের পিছনে হার্ডলি হয়তো 15-16, ম্যাক্সিমাম 20 লক্ষ টাকা 4 বছরে। তার মানে 4টা প্লেয়ারের জন্য যদি আমি লেস দেন এ ক্রোর, জাস্ট 80 লক্ষ টাকা খরচ হোক, এই টাকা বিকেএসপি নেবে না, ওদের প্যারেন্টসদেরকে দেওয়া হয়। বাকি ট্রেন করার দায়িত্ব সমস্ত কিছু আমাদের। শুধু সে ম্যাজিক তো আপনি দেখাবেন, কিন্তু সে ম্যাজিক দেখানোর আগে যদি আপনি ম্যাজিক হয়ে যান, মানে আমি এটা বলতে চাচ্ছি এরকম, আপনি যে মৌলিক সমস্যার কথা বললেন সেখানে ইন্টারমিডিয়েট পাস করার পরে ভালো টিমে রাখার কোনো বিষয় আসলে থাকে না, ঠিক তেমনি আবার মিলিটারি চাইলেও আপনাকে এখান থেকে নিয়ে আরেক জায়গায় দায়িত্বে নিল, আপনাকে সরিয়ে এখান থেকে আপনাকে মাতৃবাহিনীতে ফেরত না হলো। সেক্ষেত্রে কি স্বপ্নগুলো কি মনে হয়, মানে আমি বলতে মন কোশ্চেনটা হচ্ছে এইটা, আপনার কাছে কি মনে হয় যে মিলিটারি অফিসার যেখানে আসেন তারা এরকম আপনার তো অনেকেই স্বপ্ন করবেন, কিন্তু স্বপ্নের
অবমৃত্যুটা অনেক ক্ষেত্রে ঘটে যায়, কন্টিনিউশনটা আপনি কিভাবে রাখতে পারেন? আমার স্বপ্নটা শুধু আমার মধ্যে না, এই যে আমি আমার ওই ডিপার্টমেন্ট শুটিং এবং আর্চারির কোচদেরকে নিয়ে, হোল ডিপার্টমেন্টকে নিয়ে, আমরা সবাই স্বপ্নটা শুধু আমার না, হোল ডিপার্টমেন্টের স্বপ্ন, অ্যাজ ওয়েল এজ দি প্লেয়ারদের স্বপ্ন। তাহলে আমি যদি রুটিন হিসাবে আমার পোস্টিং হয়েই যেতে পারে, আমি 5 দিন বাইরে ফিরে যেতেই পারি, বাট যাওয়ার পরে স্বপ্নটা তো বিকেএসপিতে থেকে যাবে, স্বপ্নটা কোচ, ডিপার্টমেন্ট এবং প্লেয়ারদের মধ্যে রয়ে যাবে। এর ফলো আপ নিশ্চয়ই হবে, শুধু দরকার কিছু স্পন্সর উইথ সার্টেন অ্যামাউন্ট অফ মানি। ইনশাল্লাহ এই স্বপ্ন জারি থাকবে এবং আপনারা সাংবাদিকরা আপনারা আছেন, দেখবেন ভালো কিছু 2028 সালে। সে পর্যন্ত আপনার সার্ভিস তো আছে নিশ্চয়ই। কিন্তু তার অনেক আগে চলে যাব, আমার ওপর তো সার্ভিস নেই। আমি ওদেরকে সবসময় বলি যে আমার রিটায়ারমেন্টের আমি খুব ইনভলভ প্রত্যেকটা প্লেয়ারের সাথে, প্রত্যেকটা কোচের সাথে। তা আমি খুব বলি যে হয়তো দূরে থাকবো, ইউনিফর্ম থাকবে না, বিকেএসপি তে আসা হবে না, হয়তো বা অসুস্থ থাকবো, হয়তো বা কোনো হসপিটালের বেডে শুয়ে থাকতে হবে, বাট ওখানে শুয়ে থেকেও তোমাদের সাফল্য আমাকে হাসাবে অনেক কষ্টের মধ্যে। এবার আসেন পর্ব ছেলে, আপনি তো দীর্ঘদিন ধরে বৈশিষ্ট্য আছেন, এই যে সিভিল ফাংশনে এইটা আপনার কতগুলো করতে হয়? সিভিল ফাংশনের দিদি ফার্স্ট টাইম আমি 31 বছর আমার সেনাবাহিনীতে চাকরি। আমি 1993 জুন মাসে ইউনিফর্ম পরি, কমব্যাট ইউনিফর্ম। এরপরে কমব্যাট ইউনিফর্ম আর কোনদিন ছাড়া হয়নি। পুরোটা সময় আমি সেনাবাহিনীর ভিতরেই ছিলাম, অন্য কোনো সংস্থা, র্যাব, এসএসএফ, অন্যান্য যে সমস্ত বিভিন্ন ইন্টেলিজেন্স অর্গানাইজেশন কোথাও ছিলাম না। ফুল টাইম এই ইউনিফর্ম এবং বুট এর মধ্যে ছিলাম। ফার্স্ট টাইম আমি এখানে এসে, এখানেও তো ইউনিফর্ম পরি, বাট মাঝে মাঝে ট্র্যাকস্যুট পরা, স্পোর্টস এর সাথে রিলেটেড হওয়ার কারণে। বাট আমি প্রচন্ড রকম ভাবে ইনভলভ থেকে আমি খুব এনজয় করছি আমার এই অবস্থা। আমার সারা জীবনের একটা মেমোরেবল আছে। আপনার কাছে কি মনে হয়, মানে আপনি চলে যাওয়ার সময় কিরকম কোনো প্রস্তাবনা দিয়ে যেতে পারেন কিনা, যে অন্তত এইখানে কোন ধরনের কর্মকর্তারা, কারণ দেখা গেল এএনসি থেকে কাউকে ধরেন পাঠালো, কিংবা অর্ডিন্যান্সে আপনার মতো সিগন্যাল থেকে একজনকে পাঠালো, হ্যাঁ, কিংবা ইনফ্যান্ট্রি থেকে পাঠালো, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে ঠিক এখানে কেমন ধরনের লোককে বিজি হিসাবে পাঠালে অন্তত কন্টিনিউশনটা থাকে? যেমন তার আগে আপনার কাছে আমার জিজ্ঞাসা যে আমি যে এই প্রশ্নটার ক্ষেত্রে আমি কি চলে যাচ্ছি? চলে যাও না, কারণ আমাদের তো আসা মানেই প্রস্থানের দিন গণনা করা, সেই সব রূপকর্তাই বলা। আমার এই হচ্ছে কি আসলে এটা যে কোনো জায়গাতেই, যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো অর্গানাইজেশনে যিনি যান, তিনি যদি ইনভলভ থাকেন এবং ওই কাজটাকে এনজয় করতে, কাজটা থেকে মনে করতে হবে যে আমি আসলেই এর মধ্যে আন্তরিকতা, এনজয় করলেই আন্তরিকতা আসবে এবং তখনই ভ্যালু অ্যাড করার সুযোগ থাকবে। আর কেউ যদি কাজটাকে বোঝা হিসাবে মনে করে, তাহলে সে যত রকম কারিশমাটিক লোকই হোক, যেই ডিপার্টমেন্ট থেকেই আসুক, স্পোর্টস থেকেও যদি আসে, বাট উনি যদি মনে করেন যে এটা বোঝা, তাহলে ভ্যালু অ্যাড করার কোনো সুযোগই নেই। তো আমার কাছে মনে হয় যে যে কোনো বিকেএসপির মতো এরকম একটা বিশেষায়িত প্রতিষ্ঠানে তাদের তিনি আসবেন যিনি স্পোর্টসটাকে এনজয় করবেন এবং এই ছোট ছোট বাচ্চাদের সাথে ফুল টাইম 24/7 ইনভলভ থেকে মিশে যেত, তাহলেই ভালো কিছু পাবে। কিন্তু অতীতে দেখা গেছে, অতীতে যারা এই চেয়ারে এসছেন অনেকেই একটু মনক্ষুণ্ণ ছিলেন, অনেকের মধ্যে এরকম শঙ্কা ছিল যে তাকে কি বড় জায়গা থেকে সরিয়ে এখানে পাঠানো হলো, তাকে কি ডাম্পিং করা হলো, মানে সিভিল ব্যুরোক্রেসিতে যেটা আছে যে অনেকে অনেক সময় পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে যে ভয় দেখায় যে তোমাকে পার্বত্য চট্টগ্রামে বদলি করে দিব। তো তারা এরকম মনে করতেন অনেকেই, আমি সবাই সবার কথা বলছি না। ঠিক তেমনি আবার আপনি দীর্ঘ 30 বছর পরে মিলিটারির পরিবেশ ছেড়ে এরকম একটা সিভিল প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়েছেন, আপনার কি থাকবে মতামতটা? না, আমি মানে কে কি অতীতে ভেবেছে আমি সেটা জানিও না, সে সম্বন্ধে আমার কোনো ধারণাও নেই। বাট আমি ভীষণ ভাবে মজা পাচ্ছি কাজ করে। যে ধরেন একটা টিম একদিন বাইরে খেলতে যাচ্ছে টুর্নামেন্ট, রাত 10টার সময়, জাস্ট লাস্ট ডিসেম্বরে, প্রচন্ড ঠান্ডা, ওইদিন কারেন্টও ছিল না। আমি এক জায়গায় জাস্ট মোবাইলের আলো দিয়ে ফুল টিমটার সাথে রাত 10টার পরে কথা বললাম, কুয়াশা পড়ছে। আমি শুধু ওদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলার পর আমি বললাম যে
আমি তোমাদেরকে ট্রফিটা হাতে আবার রিসিভ করতে চাই। এবং ওরা গিয়ে খেলছিল এবং সর্বশেষ ওরা ট্রফি নিয়ে আসছে এবং আমার অফিসের সামনে যখন আসলো বলে যে স্যার আপনার সর্বশেষ ওই কথাটাই যে কোনো টিম মিটিং এ মাঠে নামার আগে আমরা ওই কথাটাই বলতাম যে ডিজি বলেছে যে ট্রফিটা হাতে নিয়ে উনি দেখতে চান। সেম জিনিস আমাদের যখন দ্যাট ইজ উইথ দি ন্যাশনাল হকি টিম যখন ওমানে খেলতে যায় তার আগে 3 মাস জায়গায় তারা ট্রেনিং সেশন এখানে ছিল ন্যাশনাল যুব হকি টিমটা। আমি নিজে একসময় হকি খেলতাম ক্যাডেট কলেজ, তারপর ঢাকা। তো ওই হিসাবে আমি প্রতিদিন একবার না একবার স্টিক নিয়ে ওদের সাথে মাঠে নাম এবং হকি টিমটা ফুল ছিল, হয় বিকেএসপি প্রেজেন্ট অথবা এক্স প্লেয়ার। বিশ্বাস করবেন কেন জানি না, ওমানে গিয়ে ওরা যখন বাসে করে মাঠে যাচ্ছে আমার সাথে কথা হতো ভিডিও কলে, খেলা শেষ করে জেতার পরে আবার কথা হতো। যেদিন একটা ম্যাচে হেরে যায় তখন ওরা আর ফোন করে নাই। আমি যখন কোচ, আমারই ওদের ন্যাশনাল টিমের যে কোচ, আমাদের এখানকার আমার হকি সে ডিপার্টমেন্টের কোচ, ও শুধু আমাকে একটা টেক্সট পাঠালো যে স্যার আজকে আমরা এই বলে হেরে গিয়েছি। সাথে সাথে আমি ভিডিও কল দিলাম। ওরা সব বাসের মধ্যে বসা, মন খারাপ। আমি সবার সাথে কথা বললাম এবং বললাম যে জাস্ট ইট ইজ দি বিগিনিং, নেক্সট খেলা জিতে সবাইকে দেখিয়ে দাও তোমরা পারবে। দেখেন এর ফলশ্রুতিতে আমি বলি হকি ফেডারেশনের সাথে যারা ইনভলভ ওনারাও অনেকভাবে, নিশ্চয়ই ওনারা আমার চেয়ে আরো বহুগুণ ভাবে ইনভলভ ছিলেন। বাট আমি জায়গায় যে প্রতিদিন সকালে অথবা বিকেলে একবার করে খেলতাম, করতাম। তো এবং তারপরে ওরা যখন জিতে আসলো, জেতার পর ওইখান থেকে কোচ এরা সব আমাকে ফোন করলো, ভিডিও কলে কথা বলছিল। তো মনে হয় যে ইনভলভ থাকলে এবং তাহলে রেজাল্ট আসলেই সম্ভব। সাইকোলজিটা আসলে বুঝতে হবে। আপনার পরিবারের গল্প শুনতে চাই। গাজীপুরে আপনার জন্ম, আপনার বাবা মা। বেলায় বাবাকে হারাই অনেক ছোট। তখন আমার বাবা 48 বছর বয়স, হার্ট অ্যাটাকে মারা যান। আমার মা 40 বছর, উইডো। আমরা 3 ভাই বোন। বেশ স্ট্রাগলস মার জন্য 3 ভাই বোনকে মানুষ করা। তো সবসময় ভীষণভাবে সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখতাম যে দিন একদিন ঘুরে যাবে। সত্যি দিন ঘুরে গেছে, আল্লাহর কাছে এই জন্য ভীষণভাবে কৃতজ্ঞ। আমার মা বেঁচে আছেন, আমার ছোট ভাই তার সাথে ক্যানাডাতে থাকেন, উনি ওখানকার ইমিগ্রেন্ট হিসেবে চলে গিয়েছেন। বাট এই তো পরিবার, আর এরপরে নিজের পরিবার, 3 ছেলে, আমার স্ত্রী, অত্যন্ত কর্মঠ, ভীষণ রকম সৎ একজন মানুষ। এবং থ্রু আউট দি টাইম আমার লাইফের লাস্ট 27 ইয়ার্স ম্যারেজ, আমাদের পুরো সময়টাই আমার জন্য ভীষণ রকম কোনো চাহিদা নাই, কোনো কিছু নাই, কোনো কিছুর সাথে কোনো নেই। সবসময় আমাকে সহায়তা, মানসিকভাবে চতুর্দিক দিয়ে উনি আমাকে support দেন। আমি আমার ওয়াইফের প্রতি অসম্ভব ভাবে কৃতজ্ঞ। জীবন সংগ্রামের গল্পগুলো খুব করুণ থাকে। আপনার দু একটি উদাহরণ শুনতে চাই। কষ্টের ব্যাপার। আমার মা, উনি গাজীপুর ডিসি অফিসে ছিলেন, চাকরি করতেন। ওই জায়গায় উনি হিসাবে ছিলেন ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক। বাবা মারা যাওয়ার পর বাবা ইঞ্জিনিয়ার ছিলেন। এমনও সময় ছিল যে হয়তো মাসের, বলবো যে তো শেষ 3-4 দিন অথবা 5 দিন এই সময়টা খুব কষ্টের, অনেক স্ট্রাগল ছিল। ফিনান্সিয়াল
নট এক্স্যাক্টলি লাইক দ্যাট, যে আসলে ওরকম না, বাট একটা হওয়া যে শেষে আমরা ভাবতাম যে এই লাস্ট 4-5 দিন তো বাজারটা ওইভাবে করে হবে না, হয়তো এই লাস্ট 4-5 দিন খাবারের মান, মেনুটা কম্প্রোমাইজ হবে। ও জানতাম যে এই কয়েকটা দিন আমার কাছে আমি সাপোজ ক্যাট কলেজে চান্স পেয়ে তখন তো মায়ের মুখে আনন্দ আছে, খুশি আনন্দ, ঈদের চাঁদ। হ্যাঁ, এটা আসলে অবশ্যই একটা ব্যাপার। এবং আমার ক্যাট কলেজের যারা আমার ক্লাস ফ্রেন্ডরা, আমরা মোট 7 মতো, 4 মতো সাপোজ আমার সেনাবাহিনীতে যারা আমার ফ্রেন্ডরা, আমি 28 বিএম লং করছে, আমি ছাড়া আরো 71 জন, সবাই আমার পরিবারের স্ট্রাগলটা জানো। তো এভরিবডি ওয়াজ সাপোর্টিং। সবাই সবাই আমার মাকে আসলে অন্যভাবেই দেখে যে অনেক পরিশ্রম করে একটা পরিবারকে নিয়ে মাত্র 40 বছর বয়সে বিধবা হওয়া একটা মানুষ কিভাবে শক্ত হাতে ধরতে পারে। তারা সব আমার ফ্রেন্ডরা খুব কিছু। তারপরে একটা বিশ্ববিদ্যালয় আপনি পড়লেন, বিশ্ববিদ্যালয় ছিলেন কেন? এটাও হচ্ছে গিয়ে ইচ্ছা ছিল ক্যাট করতে বের হয়ে যে ইউনিভার্সিটি পড়ে academic cadet কোথাও চলে যাবো, BCS দিয়ে, বাট দ্যাট ইজ অলসো অ্যাগেন দি রিকোয়ারমেন্ট অফ দি ফ্যামিলি, আর্লি এস্টাবলিশমেন্ট দরকার। ইউনিভার্সিটি থেকে পাশ করার পর কতদিন যাবে, আদৌ চান্স পাবো কিনা, অনার্স মাস্টার্স কমপ্লিট, তো আসলে যত তাড়াতাড়ি ফ্যামিলির হাল ধরতে পারবো, তো ওর জন্য বিএমএটাই ছিল সবচেয়ে বেস্ট পসিবল প্লেস। তার জন্য চলে আসা বিএমএ। তার মানে আমি যখন বিএমএতে ঢুকে গেলাম, তার মানে আমার পিছনে আর আমার মায়ের কোনো মানে খরচ হচ্ছিল না, কারণ আমি তখন বিএমএতে একটা সার্টেন অ্যামাউন্ট পাই, নিজেকে নিজে চালিয়ে নিতে পারবো, নিয়ে যেতে পারবো। এই জন্যই আসলে বিএমএতে মায়ের কোন আদর্শ আপনাকে সবসময় লালন করে? সৎ থাকতে হবে, সবসময়ই করে যে সৎভাবে যদি চলি তাহলে ভালো কিছু করতে পারবো। আর একই সাথে আমি আমার স্ত্রীর কথা বলি, আমি যেহেতু সেনাবাহিনীতে লজিস্টিক্স সাইডটা দেখি এবং সেই সাথে সেনাবাহিনীর প্রকিউরমেন্টটা সাথে কাজ করার সুযোগ হয়েছে পুরো সময়টাই। তো আমার স্ত্রীর একটা কথা যে যেরকম লাইফ প্যাটার্ন সে, আমি ক্যাপ্টেন অবস্থায় বিয়ে করি, সেখান থেকে যেভাবে চলে আসছে, তো যদি আমি এক্সট্রা কোনোভাবে করাপশনের সাথে জড়িত হয়ে যদি আমার লাইফ স্টাইলটাকে আরো বেশি এক্সপেন্ডিচার সবকিছু শুরু করে দিই, আমার স্ত্রীর কথা যে তিনি সবার আগে বুঝতে পারবেন যে আমার স্বাভাবিক জীবন থেকে, স্বাভাবিক ইনকাম থেকে এডিশনাল কোনো জায়গা থেকে আমি কোনো কিছু পাচ্ছি না। আমার তার কথা হচ্ছে গিয়ে তার জন্যে এবং আমার 3 সন্তানের কোনো এর প্রয়োজন নেই। সুতরাং যেভাবে করে সিন্স 1998 বিয়ের পর থেকে একটা টানাপোড়েন ছিল কোনো এক সময়, এখন আস্তে আস্তে অনেক ভালো অবস্থায় এসেছি। চায় যে উনি চান যে লাইফের গ্রাফটা যেন সব সময় ওইভাবেই চলে। তো এই হচ্ছে গিয়ে সাপোর্ট, এই সাপোর্টের উপর বেস করে চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবনকে কতটা মিস করেন? ভীষণ ভীষণ আমার জীবনের একটা আই ওপেনিং ছিল ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি জিয়া হলে থাকতাম, সেই সময়কার বন্ধুরা এবং আমি আমি আমার ছেলেদেরকে বলি যে ঢাকা ইউনিভার্সিটির করিডোর দিয়েও যদি কেউ হাঁটে, ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরির টেবিলের মধ্যে গিয়েও যদি কেউ বসে থাকে, তাহলে তার যে পরিমাণ জ্ঞান অর্জন হবে, যেটা অন্য অনেক জায়গা থেকে সম্ভব না। তো আমি ঢাকা ইউনিভার্সিটিকে ভীষণ রকম মিস করি। কোনো ইচ্ছা ছিল না ইউনিভার্সিটি ছেড়ে যাওয়ার জন্য, বাট ফ্যামিলির রিকোয়ারমেন্টের জন্য আমাকে ইউনিভার্সিটি ছাড়তে হচ্ছে। এই টিভির দর্শকদের জন্য কি বলবেন? বলার কথা এটাই যে
দেশটা এই যে 5ই আগস্ট করে এটা আমি ভীষণভাবে ফিল করি। নতুন একটি দেশ, নতুন একটি সকাল। আমরা সবাই মিলে যদি ভীষণভাবে পরিশ্রম করে সৎভাবে যার যার নিজের অবস্থান থেকে কাজ করি, তাহলে দেশটা অনেক দূর এগিয়ে যাবে। আমরা সবাই সেই প্রত্যাশাই করি। আমাদের পরবর্তী জেনারেশন জানি সত্যি গ্রিন পাসপোর্টটা নিয়ে পৃথিবীর যেখানেই যায় গ্রিন পাসপোর্টটা যেন ভ্যালু হয়। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নুরুল ইসলাম। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পৃথিবীর সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।